সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের হিমেল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একত্রবদ্ধ হতে বলেছে। আমাদের এক দফা এক দাবি। আসসালামু আলাইকুম, আমি বিভিন্ন ভাবে জানতে পারলাম, অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা। হাসিনাকে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। শেখ হাসিনার পদত্যাগ পত্রটি নাকি ভুয়া। তার দলের অনেকেই বলতেছে ভুয়া পদত্যাগ দেখিয়ে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূস ক্ষমতা বসেছেন। আসলে এটা কতটুকু সত্য, এটা আমরা আজকে জানার চেষ্টা করব। এটা বুঝতে হলে, জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগপত্রটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর 5 আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। অবশেষে প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি। আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। আইনজীবী হাসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেরাই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। তিনি আরো বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম ডন শেখ হাসিনা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ওয়াজেদ ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর 40 দিন পার হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। ছাত্র জনতার উপর দমন পীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে।
আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। তবে হাসিনার ক্ষমতাচ্যুতি, তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগ রয়েছে সেটিকে শান্ত করেছে। বাংলাদেশে এটি অবশ্য জনগণের মুহূর্ত। এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তবে পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে, সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসনামলে তার দল জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতি পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর। আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হলো সীমান্ত নিরাপত্তা। যাই হোক, ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন। যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। 2013 সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল, আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অনেকেই হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা 90টিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশে পরিবর্তন এনেছে, ভারত সেটির অপব্যাখ্যা বা কারসাজি করে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। ভারতীয় গবেষক এবং দেশটির মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছে যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশের হিন্দুদের উপর হামলা করা হচ্ছে। যদিও বিবিসির সংবাদ অনুসারে এসব হামলার খবর বেশিরভাগই ছিল গুজব। হাস্যকরভাবে ভারতে ধর্মীয় নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এছাড়া বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশি শক্তির সম্ভাব্য সম্পৃক্ততাকে মরিয়াভাবে তুলে ধরেছে ভারত। যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশীয় বলেই মনে হচ্ছে। শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে অসম্মান করাই মূলত ভারতের উদ্দেশ্য। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করছে। মূলত হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই অর্থনীতি অনেকটাই ধীর হয়ে গিয়েছিল। এছাড়া কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অর্থনীতির পুনঃকৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ নামে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। রাজনৈতিকভাবে এমন পরিস্থিতির নিরাময় প্রয়োজন। নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন কমিশনকে মৌলিক সংস্কার চায় ছাত্র নেতৃত্ব, আর এতে দেখা যাচ্ছে নির্বাচন কিছু সময়ের জন্য বিলম্বিত হতে পারে। আঞ্চলিক পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যা 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি চান বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে এবং তারপরে সার্ক ও আসিয়ানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বাংলাদেশের এই পরিবর্তনে পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের প্রতি যত্নশীল এবং তারা মনে করেন নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা যেভাবে চান তাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত। যাই হোক, পাকিস্তান এই বাস্তবতা থেকে সন্তুষ্ট হতে পারে। হাসিনার মিথ্যা দোষারোপ করতে পারবে না বা 71-এর দুঃখজনক ঘটনাকে নিয়ে কোনো কারসাজিও করতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের হিমেল বলছিলাম। জননেত্রী শেখ হাসিনা আপা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনদের একত্রবদ্ধ হতে বলেছে। আমাদের এক দফা এক দাবি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাজপথে বীরের বেশে বাংলাদেশে ফেরত না আনতে পারবো, আমরা বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার কর্মীরা সবসময় রাজপথে ছিলাম, আছি, থাকবো। এবং বিএনপি জামাতের লোকজনরা যদি মনে করেন আওয়ামী লীগ সরকার দমে গেছে, আওয়ামী লীগের লোকজন দমে গেছে, এটা আপনাদের ভুল ধারণা। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে ছিল, আছে, থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে চলছে তোলপাড়। তার দলের লোক বলতেছে, তার নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছে এটা ভুয়া, শেখ হাসিনা পদত্যাগ করে নাই, যে পদত্যাগ দেখানো হচ্ছে এটা ভুয়া। আর ভুয়া পদত্যাগ দেখিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা বসেছে। এটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা। আর সবাই কিন্তু আমরা জানি, যখন 5 আগস্টে
শেখ হাসিনা পদত্যাগ করে তখন কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু তারা বলছিল শেখ হাসিনা পদত্যাগ করেছে, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে চলে গেছে। আসলে সে কিন্তু পালিয়ে চলে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে, অবশ্যই কিছুদিন অপেক্ষা করলে, কিছু সময় অপেক্ষা করলে আমরা সত্যটা অবশ্যই আমরা জানতে পারবো। সেজন্য সামনে দেখার বিষয় আসলে কি হয়েছিল। যারা ভিডিওটি দেখছেন আপনার কি মতামত? শেখ হাসিনা কি আবার ক্ষমতায় বসতে পারবে? যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।